শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। 4 দিনের দ্বিপাক্ষিক সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা 11টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। আগামীকাল 9 জুলাই প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন। একই দিন অংশ নেবেন বাণিজ্য সম্মেলনে। এদিন দুপুরে চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন। 10 জুলাই চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পর সই হবে সমঝোতা স্মারক। পরে বিকালে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে। এই সফর উপলক্ষে যৌথ বিবৃতি দেবে ঢাকা বেইজিং। 11 জুলাই দুপুরে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ব্যাংক ও ইপিবির রপ্তানি পরিসংখ্যানে 10 মাসের হিসাবে গড়মিল ছিল অন্তত $11 বিলিয়ন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মনে করছেন, কিছু ক্ষেত্রে রপ্তানি আয় দুবার গণনায় এই পার্থক্য দেখা দিয়েছে। যদিও পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, এমন বিভ্রাটের কারণে নীতি সহায়তা হারাচ্ছেন তারা। অর্থনীতিবিদদের মতে, এমন ভুলের কারণে বেশি দেখানো হয়েছে জিডিপির পরিমাণও। দেশের প্রকৃত রপ্তানি আয় কত? রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি সম্প্রতি জানায়, দেশের রপ্তানি আয় $47.47 বিলিয়ন। তখন এনবিআর জানায়, রপ্তানি আয় $36.63 বিলিয়ন। সরকারের দুই প্রতিষ্ঠানে দুই তথ্য নিয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। রাজধানীর বনানীতে আন্তর্জাতিক বাণিজ্য ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর নিয়ে ইন্টারন্যাশনাল চেম্বারের এক আলোচনায় উঠে আসে রপ্তানি আয় বিতর্ক। পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, ইপিবির এমন ভুল তথ্যের কারণে অর্থ পাচারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংক জানে আপনি কত আমদানি করলেন, তার বিপরীতে বিদেশে আমি রেমিটেন্স করব, এটা তো জানবে না, ইপিবি জানবে না। তথ্যগত ভুলের কারণে, সরকারকে এই রং মেসেজ দেওয়ার কারণে সরকার যে পলিসি মেক করেছে সেখানে আমরা ডিপ্রাইভ হয়েছি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা মনে করেন, সমন্বয়ের অভাব রয়েছে রপ্তানি আয়ের তথ্যে। যখন ইপিবি দেখায় পুরো মূল্যটা, কিন্তু আসলে পুরো মূল্যটা আমি পাবো না, আমি শুধু সিএমটি পাবো, তখন বাংলাদেশ ব্যাংকের সাথে একটা অসমন্বয় হয়ে যায়। যে কোনো পরিসংখ্যানে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। তাদের মতে, এমন ভুলের কারণে বেশি দেখানো হয়েছে জিডিপির প্রবৃদ্ধিও। আগামীতে আমাদের পলিসি মেকিং এ এটা একটা পজিটিভ একটা রোল প্লে করবে। দ্বিতীয় যেটা আমি বলবো যে এটা আরেকটু স্বচ্ছতার সাথে এটা করা উচিত। রপ্তানি আয়ের হিসাব দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে করার তাগিদও এই অর্থনীতিবিদের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। ব্যাংক থেকে 9/6 সুদে নেয়া ঋণের টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সুবহান। রোববার রাতে সমাজ গবেষণা কেন্দ্র আয়োজিত বাংলাদেশের ব্যাংকিং খাতে রাজনৈতিক অর্থনীতি নিয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, ব্যাংক থেকে 9/6 সুদে ঋণ নিয়ে মেশিনারি আমদানির নামে অনেক ক্ষেত্রে তা পাচার করা হয়েছে, যা নিয়ে গবেষণা হতে পারে। মন্তব্য করেন, খেলাপিরা এদেশের নামমাত্র অর্থ পরিশোধ করে নির্বাচনে অংশ নিতে পারেন। রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় পুঁজিপতিদের সহযোগিতা করে আসছে ব্যাংকগুলো। ফলে আর্থিক খাতে অনিয়ম এবং বৈষম্য বিরাজ করছে সবসময়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর বিরূপাক্ষ পাল বলেন, দেশে উচ্চ মূল্যস্ফীতি হওয়ার পেছনে ব্যাংক সুদ হারের 9/6 অন্যতম কারণ। তার মতে, অল্প কিছু ব্যবসায়ী এই সুবিধা পেলেও দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে তা কোনো ভূমিকা রাখেনি। এ সময় অর্থনীতিবিদরা সমালোচনা করেন বাংলাদেশ ব্যাংকের নীতির সমন্বয়হীনতা, স্বাধীনতা এবং রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে। If you have bought in machinery worth 40 crores, but you have borrowed money of 50 crores, you will have a fundamental problem in repaying that loan because your resource capability for creating the necessary production and profits is not matched by the risks you took in that borrowing.
So that this essentially meant that a large number of businesses who were laundering money and over-invoicing their imports under the loan programs were then going to run into business problems, which they did. দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আমরা আজকে কথা বলতে চাই এই ভার্চুয়াল আলোচনাকে কেন্দ্র করেই ব্যাংক খাতে স্বস্তি ও রাজনৈতিক সদিচ্ছা। অর্থাৎ ব্যাংক খাতে কতখানি স্বস্তি ফিরছে এবং রাজনৈতিক সদিচ্ছা কতটুকু, ব্যাংক খাত নিয়ে গতকালকের এই দীর্ঘ ভার্চুয়াল আলোচনায় যেখানে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতিবিদ যুক্ত হয়েছিলেন, তারা বারবারই আসলে বিশ্লেষণ করছিলেন যে বাংলাদেশ ব্যাংকের যে স্বকীয়তা, বাংলাদেশ ব্যাংকের যে স্বাধীনতা, সেটি আসলে কতখানি রয়েছে এবং সার্বিকভাবে রাজনৈতিক ব্যাংক খাতে যে একটি রাজনৈতিক অর্থনীতি সেটি যে প্রভাবিত করছে তা নিয়েও কিন্তু গতকাল অনেকগুলো বিষয় আসলে উঠে এসেছেন দীর্ঘ আলোচনায়। আমরা আজকে সেই বিষয়ে সূত্র ধরে আলোচনা করতে চাই। ব্যাংক খাতে স্বস্তি এবং রাজনৈতিক সদিচ্ছা নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত রয়েছেন, ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক পিআরআই এবং অর্থনীতিবিদ। আমরা স্বাগত জানাতে চাই ডক্টর মনসুরকে। নিটল টাটা বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি ডক্টর মনসুর আপনাকে। একই সঙ্গে আপনি ব্র্যাক ব্যাংকের সঙ্গেও যুক্ত রয়েছেন, যে পরিচয়টিও আমাদের আজকে আলোচনার সঙ্গে অনেক বেশি প্রাসঙ্গিক। আমরা গতকাল সমাজ গবেষণা কেন্দ্রের একটি দীর্ঘ আলোচনায় আমি নিজেও যুক্ত ছিলাম সেই ভার্চুয়াল আলোচনায়, এবং সেখানে কিন্তু অধ্যাপক রেহমান সুবহান অনেকগুলো বিষয় আসলে তুলে ধরেছেন। সেখানে আরও অর্থনীতিবিদরা অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, বিশেষ করে অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা, অসৎ রাজনীতিবিদ, তাদের যোগসাজশে যে ব্যাংক খাত এক ধরনের বিশৃঙ্খলায় পরিণত হয়েছে, ব্যাংক খাতের যে অর্থাৎ এটাকে যে কবজায় নিয়ে নেওয়া, এই ধরনের কথাও কিন্তু উঠে এসেছে। আপনার কাছে সব মিলিয়ে মনে হচ্ছে আমাদের ব্যাংক খাত আসলে আমরা মার্জারের উদ্যোগ নিয়েছি, সাম্প্রতিক নানান রকম আলোচনা সমালোচনা হয়েছে, বছরব্যাপী আসলে ব্যাংক খাত অনেক আলোচনায় ছিল। এই আলোচনার সূত্র ধরে যে প্রশ্নটি করতে চাই যে আপনার কাছে আসলে একজন ব্যাংকের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন, ব্যাংক খাতে আসলে শৃঙ্খলা কি ফিরছে? ব্যাংক খাতের শৃঙ্খলা দুটো দিক আছে। একটা দিক হচ্ছে বোর্ড কর্তৃক সুশাসন প্রতিষ্ঠা করা, ব্যাংকের পরিচালনা পর্ষদ যদি সঠিকভাবে ব্যাংক পরিচালনা করে সেটা ব্যাংকের জন্য সবচেয়ে ভালো। আর দ্বিতীয় হচ্ছে যে রেগুলেটর হিসাবে বাংলাদেশ ব্যাংক এবং কিছুটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি লিস্টেড কোম্পানি হয়ে থাকে, যেটা মোস্ট অফ দ্য ব্যাংকস, আর সেই ক্ষেত্রে তাদের কিছু ভূমিকা থাকে। বাংলাদেশ ব্যাংকের ভূমিকাটাই সবচেয়ে মুখ্য, এবং সেখানে বাংলাদেশ ব্যাংক প্রতিটা ব্যাংককে অডিট করছে, সুপারভাইজ করছে, যে কোনো বিষয়ে বিচ্যুতি ঘটলে তাদেরকে সাবধান করছে, বা পেনাল্টি দিতে পারে, বা বন্ধ করে দিতে পারে, সবকিছু করতে পারে। ম্যানেজমেন্টের অপসারণ করতে পারে, বোর্ডকে অপসারণ করতে পারে, সব ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের আছে। এই বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসেবে সেটা কতখানি পালন করছে সেটা নিয়েও আমাদেরকে ভাবতে হবে। এখন ব্যাংক খাতের যে নিয়ে কথাবার্তা ইত্যাদি আজকের কথা নয়, এটা কিন্তু গত 10 বছর ধরে অন্তত পক্ষে এটা নিয়ে আমরা বা সিভিল সোসাইটি এবং যারাই বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করেন, তারা ব্যাংক খাত নিয়ে তারা অবশ্যই চিন্তা করেন। এবং ব্যাংক খাতের দুরবস্থা আমাদেরকে আজকে একটা বিরাট একটা বিপদে ফেলে দিয়েছে আর্থিকভাবে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। ব্যাংক খাতের থেকে টাকা উধাও হয়ে গেছে, সেই জন্য ব্যাংক খাতগুলোকে, যেসব ব্যাংক থেকে সেই টাকা উধাও হয়েছে সেটার জবাবদিহিতা কিন্তু হচ্ছে না। সেখানে তাদেরকে প্রশ্ন করা তো হচ্ছে না, বরং আরো টাকা ভর্তুকি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, তাদেরকে লিকুইডিটি সাপোর্টের নাম করে তাদেরকে টাকা দিচ্ছে। তো এইভাবে আমরা যদি তাকিয়েও না তাকাই, দেখেও না দেখি, তাহলে কিন্তু এই খাতের দুরবস্থা থেকে আমরা বেরোতে পারবো না, এবং অবস্থা আরো খারাপের দিকে যাবে। এটা আমরা শঙ্কিত। তবে যেসব স্বল্প সংখ্যক ব্যাংকে পরিচালনা পর্ষদ ভালো এবং তারা সত্যিকারের ব্যাংকিং কার্যক্রমের সাথে যুক্ত থাকতে চায় এবং ব্যাংকেই সফল ব্যাংক হিসেবে গড়ে তুলতে চায়, তারা কিন্তু সেটা পারে। সেখানে বাংলাদেশ ব্যাংকের তেমন কোনো ভূমিকা রাখার দরকার হয় না, কারণ তারা নিজেরাই সবকিছু করতে পারে এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারে। ব্র্যাক ব্যাংক তার একটা নিদর্শন। আমি সেখানে নাই বর্তমানে, আমি আমার 6 বছরের টার্ম শেষ করে বের হয়ে গেছি, কিন্তু ব্যাংক সুন্দরভাবে চলছে, ব্যাংক সুন্দরভাবে আগেও চলতো, এখনো চলছে। তো আমি যেটা বলবো যে চালাতে চাইলে ভালোভাবে চালানো সম্ভব, কিন্তু পর্ষদকে বুঝতে হবে যে তাদের লক্ষ্য কি। তারা কি নিজস্ব প্রাইভেট ব্যক্তিগত বিজনেসকে প্রাধান্য দিবেন, সহযোগীদের বিজনেসকে প্রাধান্য দিবেন, আত্মীয় স্বজনের বিজনেসকে প্রাধান্য দিবেন,
না তারা ব্যাংকটাকে প্রাধান্য দেবে। যদি ব্যাংকটাকে প্রাধান্য দেওয়া হয় এবং সেইভাবে যদি পর্ষদ কাজ করে, তাহলে কিন্তু তারা ম্যানেজমেন্টকেও টাইটে রাখতে পারে এবং তারা ব্যাংককে সুন্দরভাবে উত্তরণের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু পর্ষদ যদি নিজেদের স্বার্থে দেখে, শুধু ব্যক্তিগত স্বার্থ দেখে, ব্যাংকের স্বার্থ, আমানতকারীদের স্বার্থ না দেখে, তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংককে অবশ্যই তখন সেখানে একটা বড় ভূমিকা রাখতে হবে এবং সেটা বাংলাদেশ ব্যাংক করতে পারে নাই অনেক ক্ষেত্রেই রাজনৈতিক প্রভাবের কারণে। জি স্যার, রাজনৈতিক প্রভাব নিয়ে গতকালকের যে আলোচনাটি আপনি বলছিলাম, যে সমাজ গবেষণা কেন্দ্র গতকাল ভার্চুয়াল একটা আলোচনার আয়োজন করেছিলেন, যেখানে অধ্যাপক রেহমান সোবহান, বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল, MM আকাশ, এরকম আরও অনেকেই যুক্ত ছিলেন, ডক্টর সেলিম রায়হান ছিলেন। আসলে সবাই ঘুরে ফিরে একটা বিষয় নিয়ে বলছিলেন যে রাজনৈতিক সদিচ্ছা এখানে একটা বড় নিয়ামক ভূমিকা রাখতে পারে, বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কিন্তু সেই রাজনৈতিক সদিচ্ছাটা আসলে নিশ্চিত হবে কি করে, সেই বিষয়ে আসলে আপনার কাছে কি মনে হয়? এইটা তো একটা, আমরা জানি যে বেশিরভাগ উন্নয়নশীল দেশের ক্ষেত্রে যদি যেখানে ব্যাংকিং খাত দুর্বল হয়ে পড়ে, সেখানে রাজনীতি একটা বড় প্রভাব ফেলে। রাজনীতির কারণেই রাজনৈতিকভাবে সুরক্ষা পেয়েই কিছু ব্যক্তি বা পরিবার ব্যাংক লুণ্ঠনে নিয়োজিত হয় এবং বাংলাদেশে সেটা হচ্ছে এখন। এবং সেই জায়গাটায় আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো তো খুবই দুর্বল এবং তারাও রাজনীতির নীতি নির্ধারকদের মুখাপেক্ষী। কাজেই সেখানে কার্যকর কোনো ভূমিকা কোনো প্রতিষ্ঠান সেভাবে রাখতে পারে। বাংলাদেশ ব্যাংকও তার কোনো ব্যতিক্রম নয়। বাংলাদেশ ব্যাংকের প্রচুর বাংলাদেশ ব্যাংক অনেক কিছুই করতে পারত যদি তারা নির্বাহভাবে কাজ করতে পারত, তাদেরকে করতে দেওয়া হতো। কিন্তু দুঃখের সাথে বলতে হবে যে ব্যাংকের যে লিডারশিপ, তারা তাদের সেই ইনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি গুলো ওইভাবে পালন করতে পারেন নাই রাজনৈতিক চাপের কারণে, বা করার চেষ্টা করেন নাই, কারণ তারাও রাজনৈতিক অনুকম্পার দ্বারা প্রভাবিত। কাজেই আমরা দেখছি যে ধীরে ধীরে ব্যাংকের একটার পর একটা ব্যাংক লুটতরাজ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে রাজনৈতিক ছত্রছায়া, কিন্তু তাদেরকে কিছু করা সম্ভব হচ্ছে না। কাজে এখানে রাজনীতি এক নম্বর আমি বলবো প্রতিবন্ধকতা, এবং এখানে যদি ট্রান্সফরমেটিভ পরিবর্তন না হয়, পলিটিক্যাল ডাইমেনশন, পলিটিক্যাল ডাইরেকশন যদি চেঞ্জ না হয় ফর দ্য ব্যাংকিং রেগুলেশনের ব্যাপারে, গুড গভর্নেন্সের ব্যাপারে, তাহলে বাংলাদেশ ব্যাংক তার যে দুর্বল লিডারশিপ এবং দুর্বলতাগুলো আছে এবং তাদের উপর যে ধরনের চাপ সৃষ্টি করা হয় উচ্চ পর্যায় থেকে, রাজনৈতিক পর্যায় থেকে, তাদের পক্ষে সঠিকভাবে কাজ করা সম্ভব হয় না। জি স্যার, আরও একটি বিষয় আসলে বারবারই আলোচনায় উঠে আসছিল, যেটির সাথে আপনিও হয়তো একমত হবেন, যে এই যে রাজনৈতিক সদিচ্ছার যেমন অভাব রয়েছে, আবার বাংলাদেশ ব্যাংকের গত এক দশক বা তারও বেশি সময় ধরে বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে হস্তক্ষেপ মুক্ত থাকা, বাংলাদেশ ব্যাংকের যে স্বকীয়তা বা তার যে ইন্ডিপেন্ডেন্সি, সেই জায়গাটি ক্রমশ প্রভাবিত হয়ে আসছে, দুর্বল হয়ে আসছে। এটি আসলে কি রাজনৈতিক কারণেই হচ্ছে কিনা, এবং এটা থেকে আমরা আসলে বের হওয়ার জন্য কোনো সুনির্দিষ্ট পরামর্শ আপনার আছে কিনা? দেখুন, আমাদের দেখতে হবে লিডারশিপের ক্যারেক্টারিস্টিক্সটা কি। ভারতে যখন আমরা দেখলাম দুটো সেন্ট্রাল ব্যাংক গভর্নর সরকারের সাথে তাদের মত পার্থক্য হওয়ায় তারা চাকরি ছেড়ে দেন। মুহুরাম রাজন ছিলেন এবং তার ক্যারেক্টার ছিল, এরা কিন্তু মত পার্থক্যের কারণে তারা চাকরি ছাড়েন। বাংলাদেশে কি সেটা হয়েছে? কোনোদিন হয় নাই। আমরা লিডারশিপতেও সেখানে আমাদের একটা দাবি থাকতে পারে যে আপনারা একটু নির্মোহ হন, চাকরির মায়া করবেন না, নিজের কাজটা করুন, হয়তো চাকরি থাকবে না, কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করে বের হয়ে যান। বের তো সবাইকে হতেই হবে, কোনো চাকরি তো পার্মানেন্ট নয়, মন্ত্রিত্বও নয়, চাকরিও নয়, কোনোটাই পার্মানেন্ট নয়। কাজেই নিজের স্বকীয়তা, নিজের যে
প্রশাসনিক যে দায়িত্ব, ইনস্টিটিউশনাল যে রেসপন্সিবিলিটি, সেটা যদি পালন করে আমি চাকরি হারাইও, তাতে গর্বিত হওয়ার বিষয় আছে, লজ্জিত হওয়ার কিছু নাই। তো এই দৃষ্টান্ত কিন্তু আমরা রাখতে পারি নাই। এটা আমাদের, আমি বলবো, ব্যক্তিত্বের দুর্বলতাও দায়ী, এবং আমাদের যে প্রশাসনিক কাঠামো সেটাও নির্লজ্জের মতো চাপ সৃষ্টি করতে পারে, যেটার কারণে ব্যক্তিকে সেখানে স্বাধীনভাবে কাজ করতে পারাটাও কঠিন হয়ে যায়। স্যার, অধ্যাপক রেহমান সোবহান গতকাল বলছিলেন যে ব্যাংক খাতে যে দীর্ঘমেয়াদী ঋণের উৎস, অর্থাৎ ব্যাংকগুলো কি করছে, স্বল্পমেয়াদী ঋণ নিয়ে তারা আবার আমানত নিয়ে দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছে, এবং একই সঙ্গে এই ৯/৬ নিয়েও আসলে অনেক সমালোচনা হয়েছে। ৯/৬-এর ঋণের অর্থ বরং পাচার হয়েছে, এরকম মন্তব্য তিনি করেছেন। পাশাপাশি আমরা যেটি দেখতে পাই যে তার যে পরামর্শটি ছিল যে আমরা দীর্ঘমেয়াদী ঋণের জন্য এখনও কিন্তু পুঁজিবাজারকে শক্তিশালী করতে পারিনি, ব্যাংকটাই একমাত্র ভরসার জায়গা হয়ে আছে। এই কাঠামোগত পরিবর্তনগুলো আমাদের এত বছরেও আসলে হচ্ছে না কেন মনে হয় স্যার? এটার মূলেও কিন্তু আমাদের ওই রাজনৈতিক এবং প্রশাসনিক দুর্বলতা, ইনস্টিটিউশনাল উইকনেস। আমরা যদি বিসেকের কথাই ধরি, আমাদের যেসব স্টক মার্কেট নিয়ে যে ধরনের ঘটনা ঘটে, যে ধরনের ইনসাইডার ট্রেডিং এর ইস্যু শোনা যায়, যে ধরনের স্মল ক্যাপ নিয়ে হঠাৎ করে দেখা গেল বন্ধ হওয়া কোম্পানিগুলো সাইধাই করে উপরে উঠে যাচ্ছে, তারপরে আবার ক্যাশ আউট করে বের হয়ে যাচ্ছে কতিপয় দুর্বৃত্ত। তো এই জিনিসগুলো কিন্তু শাস্তি পাচ্ছে না সেইভাবে, ফলে এই খাতটা গড়ে উঠছে না। আমরা পাশের দেশ ভারত যদি দেখি, ভারতের স্টক মার্কেটটা কত বড়, কি বিশাল, 110 থেকে 115% তাদের জিডিপি, আর $4 ট্রিলিয়ন ক্রস করেছে কয়েক মাস আগে। 4 লক্ষ কোটি ডলার, এটা অসামান্য একটা বিশাল ব্যাপার। আর আমাদের জিডিপির আয়তনে আমাদের স্টক মার্কেটের আকার হচ্ছে 20%-এর নিচে, আর ওদের হচ্ছে 115%। তাহলে আমরা এটাকে এই ব্যবস্থায় কেন নিয়ে আসলাম? আমরা তো একই ঘরানার, একই ধরনের প্রতিষ্ঠানিক হওয়া উচিত ছিল আমাদের, তা আমরা করতে পারি নাই। আমাদের এখানে আস্থা নাই, কাজে এখানে কোম্পানিরাও আসতে চায় না, এবং আমাদের ওই ধরনের যেটাকে আমরা বলবো যে ইউনিকর্ন টাইপ কোম্পানি, যারা নতুন নতুন আসবেন স্টক মার্কেটে, সেই ধরনের কোম্পানি তো আমাদের নাই। ভারতে কিন্তু সেগুলো আছে। আমরা দুদিক থেকেই বঞ্চিত। একটা হচ্ছে যে বড় কোম্পানিরা এখনো স্টক মার্কেটে আসেন না, টেক্সটাইল রিলেটেড যারা আছেন তারা এখনো সেভাবে আসতে চান না, তাদেরকে আনতে হবে একটা জিনিস। আর 2 নম্বর হচ্ছে যে ওই পাবলিক সেক্টরের কোম্পানির কথা বলা হয়, কিন্তু ওগুলো সবই লস মেকিং, ওগুলোকে আইনে কোনো লাভ হবে না, কারণ স্টক মার্কেটটা আরো বসে যাবে ওইসব কোম্পানি যদি বাজারে আসে। এই লস মেকিং কোম্পানি দিয়ে স্টক মার্কেটের উন্নতি হবে, এটা আশা করাটা ঠিক না। কাজে আমি মনে করি যে স্টক মার্কেটকে আমাকে সুন্দরভাবে রিফর্ম করতে হবে, ব্যাংকিং খাতের মতোই সেপারেটলি ইস্যুগুলো, ওইখানকার অন্য রকমের ইস্যু, সেখানকার সেই ইস্যুগুলোকে দেখতে হবে আর করতে হবে। কারণ আমাদের 3টে সেগমেন্ট আছে, স্টক মার্কেট, বন্ড মার্কেট এবং ব্যাংকিং। এই 3টে খাতই আমরা ভয়ানকভাবে দুর্বল। বন্ড মার্কেটের অভাবেও সরকার কিন্তু আজকে ব্যাংকের দিকে মুখাপেক্ষী হয়ে আছে, সরাসরি বন্ড ইস্যু করতে পারছে না। ট্রেজারি বিলগুলোকে ব্যক্তিখাতে, এখন ব্যক্তিখাত সেখানে নিতে পারছে ইদানিং কালে, কিন্তু অনেক আগে থেকে করা উচিত ছিল। এবং এই মার্কেটের টেনর এখনো 3 থেকে 5 বছরের মাত্র, অথচ বিদেশে এটা 30 বছরের বন্ড তারা প্রত্যেক সপ্তাহে ইস্যু করছে এবং সেগুলোকে রিফাইন্যান্স করছে। আমরা তো করতে পারছি না, আমরা তো টেনেরই বাড়াতে পারছি না। এটা আমাদের অনেক ব্যর্থতা আছে। ব্যাংকিং খাত সামগ্রিকভাবে, সামগ্রিক অর্থনৈতিক খাতটাই বাংলাদেশে ভয়ানকভাবে ছোট, ভয়ানকভাবে শ্যালো, গভীরতা নাই, এবং ভয়ানকভাবে প্রতারিত। ফলে এই খাতের ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, এবং এই খাতের ভবিষ্যৎ যদি ভালো না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হবে না। নিশ্চয়ই স্যার। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আর 2-1টি বিষয় আপনার কাছে জানতে চাইব। গতকালকে অধ্যাপক বিরূপাক্ষ পাল, বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ, একটি বিষয় নিয়ে বেশ তীব্রভাবে কথা বলছিলেন যে এই যে ব্যাংক খাতে আমরা 9/6 করেছিলাম, 9/6 সুদহার, যেটি আসলে ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন, এর ফলে আসলে বিনিয়োগ বাড়বে এরকম একটি আশা থেকে। পরবর্তীতে তিনি যেটি বললেন যে বিনিয়োগ কিন্তু আমাদের আসলে বাড়েনি, এবং অর্থনীতিবিদরা এই 9/6-এর বিষয়ে একমত ছিলেন না। এরপরেও আসলে পলিসি অ্যারোগেন্সের জায়গা থেকে এবং সার্বিকভাবে এটি করা হয়, এবং তার সুফল অর্থনীতি পায়নি, এবং এই কারণে কিন্তু পরবর্তীতে আমাদের
আমাদের রিজার্ভে টান পড়লো, আমাদের যে ধারাবাহিকভাবে অর্থনৈতিক চাপগুলো তৈরি হলো, ফলে উচ্চ মূল্যস্ফীতির দিকে আমরা চলে গেলাম। তিনি একটি বড় কারণ মনে করেন এই ৯-৬কে উচ্চ মূল্যস্ফীতির পেছনে। আপনার কাছে কি মনে হয় স্যার, এই যৌক্তিকতা কতটুকু আসলে ৯-৬-এর সুফল কি আমরা পাই? না, না, আমি প্রথম থেকে ৯-৬-এর আগের থেকে, যখন ৯-৬-এর কথা উঠেছিল তখন থেকে আমি এটাকে প্রতিবাদ করেছি। আমি বলেছি যে এটা আমাদের ব্যাংকিং খাতকে ধ্বংস করবে, এটা আমাদের অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এবং পৃথিবীর কোনো দেশ ইন্টারেস্ট রেট ফিক্স করে বিনিয়োগ বৃদ্ধি করেছে এই উদাহরণ নাই। এবং এটা আমি কোনো মানে অবাক হওয়ার কিছু নাই এখানে, যে ৯-৬ করার কারণে যে বিনিয়োগ বাড়ে নাই সেটা কিন্তু দৃশ্যমান প্রমাণ সরকার নিজেই, সরকারি হিসাবেই বলবে যে বিনিয়োগ কোনো রকমই বাড়ে নাই। ৯-৬ হয়েছে, তারা সস্তা টাকা পেয়েছেন, টাকা হয়তো সেখান থেকে কিছু পাচারও হয়ে যেতে পারে, সেটাও সত্যি কথা, কিন্তু সে টাকা কিন্তু বিনিয়োগে যায় নাই। সেইভাবে বিনিয়োগের জন্য যেটা দরকার সেটা হচ্ছে বিনিয়োগ পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের বিনিয়োগ যখন পরিবেশ ভালো ছিল তখন কিন্তু আমরা বিনিয়োগ একলাই বেড়েছে, তখন কিন্তু সুদের হার ছিল 17, 18, 19%, কিন্তু বিনিয়োগ বেড়েছে। কাজে সুদের হার দিয়ে বিনিয়োগ নির্ণয় করাটা এটা একটা অপচেষ্টা বলে আমি মনে করি। এবং যে জিনিসগুলো হয়েছে, এই মূল্যস্ফীতির অন্যতম কারণ হচ্ছে ৯-৬, এই এক্সচেঞ্জ রেটের দুর্বলতা, এটার একটা কারণ হচ্ছে ৯-৬, সার্বিক কারণ নয়, একটা আংশিকভাবে 9-6। এবং আমাদের যে উত্তরণ, এই যে ইনফ্লেশন ফাইট, আনটিল মে মাস পর্যন্ত আমরা কিন্তু সেটা দিতে পারিনি। আমরা এই ৯-৬-এর বেড়াজালে আটকে ছিলাম, তারপরে আবার সোকল স্মার্ট পলিসি ইত্যাদি করে আরো 2-3 মাস নষ্ট করলাম, ফলে আমাদের ফ্লাইট এগেইনস্ট ইনফ্লেশনটা দেরি হয়েছে। এখন সেই সনাতনী পদ্ধতিতে আমরা যাচ্ছি, আমরা ইন্টারেস্ট রেট ফ্রি করেছি, এক্সচেঞ্জ রেট ফ্রি করেছি, আমরা আমি মনে করি যে পলিসি রেটটাকে একটু বাড়াতে হবে। এগুলো করলে ইনফ্লেশন অবশ্যই কমে আসবে। আমাদেরকে যেভাবে যে ফাইট করতে হয় সেইভাবে সেই ফাইট করতে হবে। ইনফ্লেশন ইজ এ মনিটরি ফেনোমেনা, এটাকে মনিটরি পলিসি দিয়েই অ্যাড্রেস করতে হবে, এবং সেই পথে এখন যাচ্ছে। বাট অনেক দেরি হয়েছে, অনেক কষ্ট হয়েছে দেশের জন্য, সবার জন্য, সেটা নিয়েই আমরা সামনের দিকে যাব। কিন্তু দেরিতে হলেও এখন আমি মনে করি যে এই পলিসিটা যদি ধরে রাখা হয়, টাইট মনিটরি পলিসি যদি রাখা হয়, ইনফ্লেশন আগামী 6 মাসের মধ্যেই হয়তো কমে আসবে, 7-8-এ নেমে আসবে। স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আলোচনায় আজকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করব যে রাষ্ট্র নিশ্চয়ই যে রাজনৈতিক সদিচ্ছার কথা ঘুরে ফিরে গতকাল ভার্চুয়াল আলোচনায় যেমন উঠে এসেছে, আজকেও আপনি বারবার বলছিলেন যে রাজনৈতিক সদিচ্ছায় আসলে এখানে একটা বড় ভূমিকা পালন করতে পারে যদি আমরা ব্যাংক খাতে শৃঙ্খলা সত্যিকার অর্থে ফেরাতে চাই। আবারও ধন্যবাদ জানাই স্যার যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ব্যাংক খাতের আলোচনায় পিআরআই নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর, অর্থনীতিবিদ। আমরা নিটল টাটা বিজনেস আওয়ার একটা বিরতি নিব, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে দেখে নেব আজকের লেনদেনের সবশেষ পরিস্থিতি। গতকাল আমরা দেখেছিলাম সবগুলো সূচকের কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং বেশ কিছুটা বেড়েছিল সূচক। আজকে কিন্তু সবগুলো সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং প্রধান সূচক ডিএসসিএক্স এরই মধ্যেই বেলা 1:30 নাগাদ আমরা দেখতে পাচ্ছি 11 পয়েন্ট কমে অবস্থান করছে 5547 পয়েন্টে, এবং সরিয়া সূচক সেটিও 2 পয়েন্ট কমেছে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস30 সূচক সেটিও 8 পয়েন্ট কমেছে, 8 পয়েন্ট কমে 1956 পয়েন্টে অবস্থান করছে। এর সব মিলিয়ে লেনদেন আমরা দেখতে পাচ্ছি 637 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 134টির দর বেড়েছে এখন পর্যন্ত, 225টির দর কমেছে, 35টির দর অপরিবর্তিত রয়েছে। এই ছিল আজকের পুঁজিবাজার পরিস্থিতি। এরপর আমরা মুদ্রার প্রধান মুদ্রার বিনিময় মূল্য আপনাদেরকে জানাতে চাই। প্রধান মুদ্রার শুরুতে আমরা দেখি মার্কিন ডলার 117 টাকায় কেনা হচ্ছে এবং 118 টাকায় বিক্রি করা হচ্ছে সোনালী ব্যাংকে। ইউরো 125 টাকায় কেনা হচ্ছে, 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ড 144 টাকায় কেনা হচ্ছে, 150 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান 13 টাকায় কেনা হচ্ছে, 17 টাকায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়াল 27 টাকায় কেনা হচ্ছে, 30 টাকা 10 পয়সায় বিক্রি হচ্ছে। এবং ভারতীয় রুপি রয়েছে 1 টাকা 32 পয়সা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 1 টাকা 45 পয়সা। এই ছিল প্রধান মুদ্রার আজকের বিনিময় মূল্য। এরপর আমরা আপনাদেরকে স্বর্ণের বাজার পরিস্থিতি জানাবো। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে স্বর্ণ রয়েছে সেটি এখন 1,18,891 টাকা প্রতি ভরি।
এবং 21 ক্যারেটের যে স্বর্ণ 1,13,000 টাকা ভরি, 18 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 97,000 টাকা প্রতি ভরি, সনাতন স্বর্ণের দাম পড়বে 80,423 টাকা প্রতি ভরি। পাশে গ্রাম প্রতি দর দেখানো রয়েছে, 1 ভরি সমান 11.664 গ্রাম হিসাবে এখানে দর হিসাব করা হয়েছে। স্বর্ণের পর রূপার বাজার আমরা দেখে নিব। রূপার বাজার অনেকদিন ধরে অপরিবর্তিত, 22 ক্যারেটের সব থেকে ভালো মানের রূপা আগের দামে অর্থাৎ 2,098 টাকা প্রতি ভরি বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের রূপা 2,005 টাকা প্রতি ভরি, 18 ক্যারেটের রূপা 1,714 টাকা এবং সনাতন রূপা 1,282 টাকা প্রতি ভরি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ, মুদ্রা এবং রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। ইন্টারনেট বিজনেস আওয়ারে আরও একটা বিরতি নিব, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের অন্যান্য সংবাদ নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, আবার স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে। ভর্তুকি মূল্যে জুলাই মাসের পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সোমবার রাজধানীর বনানীর টিএনটি কলোনিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। চলতি মাসে সুবিধাভোগীদের 5 কেজি চাল, 2 কেজি মসুর ডাল এবং 2 লিটার ভোজ্য তেল দিচ্ছে টিসিবি। তবে এবার আলু ও পেঁয়াজ পাচ্ছেন না তারা। বাণিজ্য সচিব জানান, টিসিবির জন্য পেঁয়াজ আমদানি করার কথা ভাবছে সরকার। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মনিটরিং জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।